তাহলে তৃতীয় অধ্যায়, চ্যাপ্টারের নাম হচ্ছে স্ট্রেইট লাইন। স্ট্রেইট লাইন বা সরল রেখা। এই চ্যাপ্টারে মেইনলি আমরা কি পড়বো? ঠিক আছে? এই চ্যাপ্টারে মেইনলি আমরা 2.2 তে তো খুব একটা নতুন কিছু নাই। জাস্ট কি ছিল? ছিল হচ্ছে তোমার আম হ্যাঁ, ওগুলো তো সব শেষ না আমাদের। আমরা কয়টা? প্রায় ১৬ টার মতো প্রুফ করছি। ওগুলোর মধ্যেই সব আছে দেখবা। আমি যে নোটটা দিছি অথবা আমি যেগুলো করাইছি সেগুলোর মধ্যেই সব আছে। এর বাইরে নতুন বই এড করছে কিনা আমি জানি না। একটু চেক করতে পারো। যদি কোনো নতুন কিছু থাকে আমাকে বইলো। ঠিক আছে? যদি ইম্পোর্টেন্ট হয় আমি অবশ্যই করায় দিব। ওকে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তৃতীয় অধ্যায় স্ট্রেইট লাইন। স্ট্রেইট লাইনে আমরা কি পড়বো? স্ট্রেইট লাইনে আমরা ২ টা জিনিস পড়বো। একটা হচ্ছে তোমার স্থানাঙ্ক। ওকে? আর আরেকটা হচ্ছে আসলে যেটা পিওরলি স্ট্রেইট লাইন বা সরল রেখা পড়ে সেটা। ওকে? মানে বলতে পারো এটা আসলে পুরানো সিলেবাসে, মানে আমাদের সিলেবাসেরও বেশ আগের সিলেবাস। সেখানে হচ্ছে এটা ২ টা চ্যাপ্টারের ভাগ ছিল। একটা ছিল হচ্ছে স্থানাঙ্ক, আরেকটা ছিল হচ্ছে সরল রেখা আলাদাভাবে। পিওরলি সরল রেখা। তো এই ২ টাকে মিলায়ে সেরে এই তৃতীয় অধ্যায়টা বানানো হইছে। ঠিক আছে? যেটা আমার কাছে খুব অনুচিত লাগে। কারণ স্থানাঙ্ক বলতে পারো পুরো একটা বেসিক একটা আলাদা জিনিস। তো এই স্থানাঙ্ক জিনিসটা হচ্ছে তোমার 3.1 থেকে 3.4, আর সরল রেখা পার্টটা হচ্ছে 3.5 থেকে 3.7 পর্যন্ত। আর 3.8 টা হচ্ছে প্র্যাকটিসিং একটা পার্ট। ওকে? আচ্ছা। তো ১ম এ আমরা একটু ইতিহাস নিয়ে কিছু কথাবার্তা বলি। ঠিক আছে? তো আমরা যে ছোটবেলায় কি বলি? জ্যামিতি পড়ছি, সম্পাদ্য পড়ছি, উপপাদ্য পড়ছি। ওকে? তো এগুলার বলতে পারো হচ্ছে জনক, জনক হচ্ছে ইউক্লিড। মানে উনিই মেইনলি এগুলা নিয়ে স্টাডি করছে সবার শুরুতে। এবং এই পুরা স্টাডিকে তিনি হচ্ছে প্রায় ১৩ টা খণ্ডে ভাগ করছে। ওকে? মানে মেইনলি যারা হচ্ছে জ্যামিতি নিয়ে পড়ে তাদেরকে হচ্ছে এই ১৩ টা খণ্ড সম্পর্কে জানতে হয়। এটা পরবর্তীতে অনেকবার পরিমার্জন, পরিবর্ধন অনেক কিছু হয়েছে। বাট ১৩ টা খণ্ডে উনি প্রথমেই এই জ্যামিতিকে উনি ভাগ করছে। ঠিক আছে? বাট এই জ্যামিতি কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি না। কি জ্যামিতি? আমরা 9-10 এ যেগুলো পড়ছি। ঠিক আছে? যে বৃত্ত, তারপর হচ্ছে তোমার চতুর্ভুজ, তারপর হচ্ছে বহুভুজ, এগুলা রিলেটেড ব্যাপার-স্যাপার। ওকে? তো এজন্য এই ইউক্লিডকে বলা হয় ফাদার অফ জিওমেট্রি। কি বলা হয়? উনি হচ্ছে ফাদার অফ জিওমেট্রি। এবং উনার জন্মকাল হচ্ছে ৩২৫ থেকে ২৬৫ বিসি বা বিফোর ক্রাইস্ট। ওকে? বিফোর ক্রাইস্ট। উনি হচ্ছে ওই সময়টায় জন্মগ্রহণ করে, মানে চিন্তা করো কত আগে। ওই সময় উনি হচ্ছে এই জ্যামিতি নিয়ে আলোচনা করছে। ঠিক আছে? তো এরপরে অনেকেই হচ্ছে যে জ্যামিতি নিয়ে স্টাডি করছে ভালো কথা। বাট তারা কিন্তু এই জ্যামিতিগুলার সাথে, মানে তারা সবসময় মনে করত এই জ্যামিতি আর বীজগণিত ২ টা আলাদা শাখা। ওকে? আরেকটা কি ছিল? আমাদের আরেকটা কি আছে? বীজগণিত। তাই তো? তো বীজগণিত আর জ্যামিতি ২ টা আলাদা শাখা। ২ টাকে কখনো এক করা হয় নাই। ওকে? তো এই ২ টার এক বা কানেক্টিং পয়েন্টই হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। তো এই পয়েন্টেই স্থানাঙ্ক জ্যামিতি আসছে। তো যদিও বইয়ে দেখবা রেনে দেকার্তের কথা বলা আছে, বাট আসলে স রেনে দেকার্তেরও অনেক আগে, অর্থাৎ মধ্যযুগীয় সময়ে বলতে পারো হচ্ছে ১২০০ সাল বা হচ্ছে ১০০০ সাল, ওই সময়টাতে আমার এক্সাক্ট টাইমটা মনে নাই। মেইনলি এই স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে যিনি কথাবার্তা বলছিল তিনি ছিলেন হচ্ছে একজন মুসলিম গণিতবিদ। তার নাম হচ্ছে ওমর খৈয়াম। ওমর খৈ হ্যাঁ? হ্যালো? হ্যাঁ, উনি একজন কবিও ছিলেন। তো উনি হচ্ছে ওমর খৈয়াম। উনি হচ্ছে মেইনলি তোমার এই স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে ১ম কথাবার্তা বলছিলেন। মানে এটা অনেকের ধারণা। তো বলতেছি আমি কথাবার্তা পুরোপুরি। তো মেইনলি উনি যে সময়ে আ মানে উনি আসলে একজন কবিও ছিলেন, প্লাস উনি হচ্ছে একজন গণিতবিদও ছিলেন বা পাশাপাশি উনি গণিত চর্চাও করতেন। তো ওই সময় উনার সময়ে যে কবিতাগুলা লিখতেন, মেক্সিমাম গুলাতে উনি হচ্ছে একটু উনার সমসাময়িক যে রাজা ছিলেন বা উনি যেখানে থাকতেন সেখানের যে রাজা ছিলেন, ওই রাজার হচ্ছে সমালোচনা করতেন। ঠিক আছে? তো সমালোচনা করার কারণে বা কবিতার মাধ্যমে সমালোচনা করতেন বা রচনার মাধ্যমে সমালোচনা করতেন। এটা হচ্ছে রাজার পছন্দ হয় নাই। তো উনি কি করছেন, উনার যত ধরনের কবিতা বা গল্প ছিল সবগুলাকে একসাথে উনি পুড়াইয়া ফেলছেন এবং সাথে এই যে উনার গণিত চর্চা নিয়ে যে কাগজপত্র ছিল সেগুলাকেও পুড়াইয়া ফেলা হইছে। ব্যাপারটা বুঝছি? তো সেই কারণে হচ্ছে উনার নামটা খুব একটা স্মরণ করা হয় না। কারণ ওই যে কাগজপত্র পুড়ায় ফেলা হইছে। ঠিক আছে? মেইন কথা হচ্ছে এটা।
এবং এরও আসলে অনেক পরে এসে আহ, রেনে দেকার্তো, রেনে ডে কার্তে, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি হচ্ছে রেনে ডেকার্তো, উনি উনার জন্মকাল বা জন্ম সময় হচ্ছে 1596 থেকে 1650। এগুলো মুখস্থ রাখা লাগবে না, জাস্ট এমনি আমি বলার জন্য বলতেছি। উনি হচ্ছে পরবর্তীতে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কাজ করছে এবং বলতে পারো হচ্ছে মানে এরও অনেক বছর পরে। তো এই জন্য হচ্ছে উনি এই স্থানাঙ্ক জ্যামিতির বলতে পারো হচ্ছে ফাদার অফ স্থানাঙ্ক জ্যামিতি বলতে পারো, ওইরকম হিসেবে উনি হচ্ছে স্বীকৃতি পাইছে, ঠিক আছে। কিন্তু তারও আগে হচ্ছে মেইনলি ওমর খৈয়াম উনি এইটা নিয়ে কাজ করে গেছেন। এবং শুধু ওমর খৈয়াম না, বা বলতে পারো যে ওমর খৈয়ামই যে কাজ করছেন তা না, ইভেন যারা হচ্ছে ভারতীয় উপমহাদেশের যারা ওই সময়ের বলতে পারো হচ্ছে গণিতবিদ ছিলেন, তারাও এই স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কাজ করছে, এটারও অনেক প্রমাণ পাওয়া যায়। ওকে, যেই জিনিসগুলো হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তো শুনছো হয়তো সবাই, ঠিক আছে, ওইটার সাথে পুড়ে গেছিল। ওকে, তো বলতে পারো হচ্ছে এটাও সেম ফেইট হচ্ছে ওই সময়ও, অর্থাৎ হচ্ছে বা বলতে পারো এই ভারতীয় উপমহাদেশে আগে কিন্তু গণিত নিয়ে অনেক চর্চা হতো, যেগুলো আসলে অনেক কিছুই মুছে গেছে। ওকে, তো যাই হোক, এরপরে হচ্ছে রেনে দেকার্তো, উনি স্বীকৃতি পাইছেন। এখন উনি মেইনলি এই স্থানাঙ্ক জ্যামিতিকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। হুম, ঘোলা হয়ে গেছে, আচ্ছা, সমস্যা নাই। দাঁড়াও, একটু মুখে মুখে দেখো যে উনি হচ্ছে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক হইলে বইলো, কোঅর্ডিনেট জিওমেট্রি, আরেকটা হচ্ছে অ্যানালাইটিক জিওমেট্রি। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, আরেকটা হচ্ছে অ্যানালাইটিক জিওমেট্রি। আবার এই কোঅর্ডিনেট জিওমেট্রি, এটার আবার দুইটা ভাগ আছে বা দুইটা বিভাগ আছে বলতে পারো। একটা হচ্ছে কার্তেশীয় জ্যামিতি, আরেকটা হচ্ছে পোলার জ্যামিতি, ঠিক আছে। তো উনি দুইটা ভাগে ভাগ করছে, কি কি, কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড অ্যানালাইটিক জিওমেট্রি। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে? ওকে, দেন এটারও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কার্তেশীয় জ্যামিতি, আর একটা হচ্ছে কি, পোলার জ্যামিতি বা পোলার জিওমেট্রি, ঠিক আছে। এটারও দুইটা ভাগ আছে। মেইনলি আমরা কার্তেশীয় জ্যামিতি নিয়ে পড়ি, আর পোলার জ্যামিতি নিয়ে আসলে একটু ধারণা দেওয়া হয়, এটা আমরা খুব একটা ডিটেলসে পড়ি না। ওকে, জাস্ট একটু ধারণা দেওয়া হয়। তো আজকে আমরা এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তাহলে এই পর্যন্ত তোলা হলে আমি পরের পেজে যাই। জাস্ট ইতিহাসমূলক কথাবার্তা বলছি। তো আমরা আসি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম। তাইলে স্থানাঙ্ক ব্যবস্থা এটা ভিত্তি হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে দুইটা পরস্পর লম্ব এবং অসীমে বা দুইটা অসীমের সরল রেখা পরস্পরকে ছেদ করতেছে। একটাকে আমরা ধরে নিই এক্স অক্ষ, আরেকটাকে ওয়াই অক্ষ। এটাই হচ্ছে বলতে পারো একদম বেসিক বা শুরুর কথা স্থানাঙ্ক জ্যামিতির, যেটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো এর মধ্যে আমরা ধরে নেই যে হচ্ছে একটা পয়েন্ট আছে পি, ঠিক আছে, যেমন ধরো এক্স কমা ওয়াই। এই ক্ষেত্রে আমরা এক্স কে বলি হচ্ছে ভুজ, আর পরবর্তী কমার পরের যে পয়েন্টটা সেটাকে বলি হচ্ছে কোটি। ভুজ ও কোটি। তো আসলে ভুজ বলতে কি বোঝায়? ঠিক আছে, ভুজ বলতে কি বোঝায়, কেউ একজন বলো তো। আমরা ক্লাস 8 থেকে পড়তেছি। হ্যাঁ, বুঝলাম না। ওয়াই অক্ষ থেকে দূরত্ব, গুড। তো জিনিসটা হচ্ছে যে আমি যদি এই জিরো জিরো বিন্দু বা একটাকে বলা হয়েছে মূল বিন্দু, যেটা কি জিরো জিরো বিন্দু, ওকে, এই বিন্দু থেকে এবং এই পি বিন্দুকে আমি কর্ণের অপর প্রান্ত ধরে যদি একটা আয়তক্ষেত্র গঠন করি, ঠিক আছে, একটা কি গঠন করি মনে মনে, আয়তক্ষেত্র, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই অক্ষ থেকে ডিসটেন্সটা থাকবে এক্স, আর এক্স অক্ষ থেকে ডিসটেন্সটা হবে ওয়াই, ঠিক আছে। তো এই জন্য এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে কিন্তু একটা আয়তাকার ব্যবস্থাও মাঝে মাঝে বলা হয়, বা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থাও বলা হয়। কেন? কারণ এটার বেসিকেই হচ্ছে একটা আয়তক্ষেত্র চলে আসছে। অর্থাৎ আমি যদি পি এক্স কমা ওয়াই কে একটা কি ধরি,
পয়েন্ট ধরি এবং সেই পয়েন্টটাকে নিয়ে আমি একটা আয়তক্ষেত্র আঁকি, তাহলে সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের এক বাহু হবে এক্স, আরেকটা বাহু যেটা হচ্ছে কোটি সেটা হবে ওয়াই। তাহলে এক্স কি বা ভুজ কি? ভুজ হচ্ছে মাঝে মাঝে কিন্তু এই প্রশ্নগুলা 2 নাম্বারের জন্য দেয়। ঠিক আছে? ভুজ কি? ভুজ হচ্ছে কোনো একটা বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে কোটিটা কি হবে? কোটি হবে হচ্ছে কোনো একটা বিন্দুর কি এক্স অক্ষ হতে দূরত্ব। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনেও লাগবে, তো এগুলো নিয়ে একটু বলা। এবং এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে গঠিত যে তলটা, এটাকে কি বলা হয়? এক্স ওয়াই তল বলে, আবার কার্তেশীয় তলও বলে। ওকে? আচ্ছা, সো এরপরে আমরা আসি হচ্ছে একটা অনুসিদ্ধান্তে, যদিও এটা আমরা সবাই জানি। সো এটা একটু বলে নেই তাও। অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্ত হচ্ছে আমার যদি কোনো একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, এক্স অক্ষের উপর যতগুলা বিন্দু থাকবে সবগুলার কোটি কত হবে? 0। আবার সেম ভাবে ওয়াই অক্ষের উপর যতগুলা বিন্দু থাকবে সবগুলা বিন্দুর ভুজ কি হবে? ভুজও হবে 0। ঠিক আছে? তাহলে ভুজ হবে 0, ধরো হচ্ছে কোটি y1, ভুজ হবে 0, কোটি হচ্ছে ধরো y2, এটার ভুজ 0, কোটি ধরো x1, এটার ধরো ভুজ 0, কোটি হচ্ছে x2। ওকে? তো এক্স অক্ষের উপর যত ধরনের বিন্দু আছে তার কোটি হচ্ছে, সরি ভুজ হচ্ছে, সরি আমি উল্টা লিখছি এখানে, দুঃখিত। তো x1, 0, কেউ কিছু বলো না কেন? x2, 0। এক্স অক্ষের উপর যত বিন্দু আছে তার কোটি হচ্ছে কত? 0। আর ওয়াই অক্ষের উপর যত বিন্দু আছে তার ভুজ হবে কত? 0। ওকে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগে। নেক্সট আমরা আসি হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা 9, 10 থেকে পড়ে আসতেছি, বাট এই সূত্রটা কিভাবে আসছে সেটা কি আমরা জানি কিনা? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ধরো হচ্ছে এ একটা বিন্দু, সেটা হচ্ছে x1, y1, আর বি আরেকটা বিন্দু, সেটা হচ্ছে x2, y2। তাহলে অতএব এই এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এ বি হিসাবে প্রকাশ করতে পারি, অথবা এটাকে আরেকটা জিনিসও লেখা যায়, ডিস্টেন্স অফ এ কমা বি। ওকে? এটাকে কিন্তু এভাবেও লেখা যায়, আবার শুধু এ বি দিয়েও লেখা যায়। এটা কেন দেখালাম? কারণ এটা ধরো এমসিকিউ তে এভাবে দিয়ে দিল, তুমি বুঝলাই না যে এটা জিনিসটা কি। ঠিক আছে? সো এটা কি বুঝাচ্ছে? ডিসটেন্স বুঝাচ্ছে, যে ডিসটেন্স অফ এ কমা বি। সেটার ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, অথবা আমরা উল্টাটাও লিখতে পারি, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই বা 9, 10 থেকে পড়ে আসতেছি, তাই তো? কিন্তু এটা কিভাবে আসছে সবাই কি জানি এটা? না, ব্যাখ্যা তো কত কিছুরই ছিল, জানি কিনা, ঠিক আছে, বা পারি কিনা সবাই। সবাই পারলে তাহলে আমি এটার ব্যাখ্যাটা বলবো না। ঠিক আছে? তো সবাই পারি তো, আশা করি। ওকে, তাইলে হচ্ছে, তো এটা ছিল হচ্ছে এ বি এর মধ্যবর্তী ডিসটেন্সের ফর্মুলা। ওকে? আচ্ছা, দেন আমরা আসি হচ্ছে এটারও একটা অনুসিদ্ধান্ত, বা হচ্ছে অনুসিদ্ধান্তের ইংলিশ হচ্ছে করোলারি। করোলারিতে আসি। করোলারি কি? আহ প্রমাণ আসতে পারে না সাধারণত, কিন্তু হচ্ছে এগুলো একটু জেনে রাখা ভালো। ঠিক আছে? তাইলে ধরো তোমার এগুলো নিয়ে একটু ধারণা ক্লিয়ার হবে এরকম। ওকে? মানে আসে না সচরাচর প্রুফ গুলা। আচ্ছা, সো একটা অনুসিদ্ধান্ত, দুইটা অনুসিদ্ধান্ত আমরা শিখবো। একটা হচ্ছে ধরো এ আমার একটা বিন্দু x1, y1, এবং বি হচ্ছে বিন্দু, মূল বিন্দু 0, 0 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এ বি এর ডিসটেন্সটা কি হবে? √x1 মাইনাস 0 তার হোল স্কয়ার মানে x1 স্কয়ার, আর y1 মাইনাস 0 তার হোল স্কয়ার মানে y1 স্কয়ার। সো আমরা কিন্তু কি করতে পারি? সরাসরি যদি একটা বিন্দু 0 থাকে আর একটা বিন্দু x1, y1 থাকে, তাহলে মধ্যবর্তী ডিসটেন্সটা কি হবে? এত চিন্তা করার দরকার নেই, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার তার √। ওকে? দেন দুই নাম্বার হচ্ছে ধরো এ একটা পয়েন্ট, সেটা হচ্ছে x1, 0, এবং বি আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে 0, y2 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এ বি এর ডিসটেন্সটা হবে √x1 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস y2 তার হোল স্কয়ার মানে y2 স্কয়ার।
ওকে, তো সেম ভাবে যদি আমি দেখি যে প্রথম পয়েন্টের আমার কোটি খালি বা জিরো আছে, আর দ্বিতীয় পয়েন্টের ভুজ খালি বা শূন্য আছে, তাহলে সেখানে আমি বলতে পারবো যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার, তার রুট ওভার হচ্ছে এ বি এর মধ্যবর্তী দূরত্ব। ওকে, জাস্ট হচ্ছে একটু তাড়াতাড়ি চিন্তা করা, এভাবে বলতে পারো। ঠিক আছে, এতটুকু কোনো সমস্যা নাই আশা করি। ওকে, সোজা জিনিস, 9-10 থেকে দেখে আসতেছি। দেন এরপর আসি আমরা সমরেখ হওয়ার শর্ত। তো এটা রিলেটেড কিছু প্রশ্ন আমাদের 3.1 এ আছে। সো আমরা চাইলে এইভাবে করতে পারি। কি কি, যেমন ধর আমার তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। তাহলে এই তিনটা বিন্দু যদি সমরেখ হইতে হয়, যদি সমরেখ হয়, সমরেখ হলে কি হবে, এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কি হবে, এসি হইতে হবে। ওকে, এখন এটা ডিপেন্ড করতেছে, যেমন বি হচ্ছে আমরা এখানে মাঝখানের কোন একটা বিন্দু ধরে নিয়েছি, ঠিক আছে। সি যদি মাঝখানের হয় তাহলে এসি প্লাস বিসি এবি হবে, যে কোনোটাই হইতে পারে। তো সমরেখ হইলে কি হবে, এবি প্লাস বিসি সেটা কি হবে, এসি এর সমান হবে। এটা হচ্ছে আমার সমরেখ হওয়ার একটা শর্ত। সমরেখ হওয়ার আরো অনেক শর্ত আছে যেগুলো আমরা সামনে দেখব। এটা হচ্ছে বলতে পারো আপাতত আমরা জেনে রাখলাম। ওকে, যদিও এটা জানি, বাট আমরা কি এই সম্পর্কটা ইউজ করব, বা কোরা কি মানে চালাকি হবে, কোনটা ইউজ করবো তাইলে, অনুপাত বা কি বলি, না, ঢাল ইউজ করব। ছোটবেলায় পড়ছি না, যদি এ বি সি সমরেখ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এম অফ এ বি ইজ ইকুয়াল টু এম অফ বি সি ইজ ইকুয়াল টু এম অফ এসি। আমরা হচ্ছে ঢাল বের করে বা ঢাল ইউজ করার ট্রাই করব সমরেখর ক্ষেত্রে। তাহলে কি হয়, কারণ দেখো আমি যখন ডিসটেন্স বের করি, ডিসটেন্স বের করার ক্ষেত্রে কিন্তু স্কোয়ার করে রুট করা লাগে। তো এটা ভেজাল না এটা, ঠিক আছে, এটা কিন্তু মহা ভেজাল। রুট আছে, রুট ছড়াইতে তোমার আরেকবার স্কোয়ার করতে হবে। তো এগুলোর বেশ কিছু কাহিনী আছে। সো আমরা যদি এই ঝামেলাটুকু অ্যাভয়েড করতে চাই, ঢাল ইউজ করব। ঢালের কিন্তু ফর্মুলা আমাদের জানা আছে, তাই তো, যদি আমি ঢাল নিয়ে পরে আরো অনেক কিছু বলবো সামনে, বাট আপাতত আমরা ঢালের এই ফর্মুলাটা আশা করি সবাই জানি, যে এ ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর বি হচ্ছে এক্স টু কমা ওয়াই টু যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এ বি এর ঢালটা কি হবে, এ বি এর ঢাল হবে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, অথবা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ওকে, কোটির পার্থক্য ডিভাইডেড বাই ভুজের পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা আসি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ। স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ, স্থানাঙ্ক ব্যবস্থা কয় রকম বা কয় ধরনের কেউ একটু বলো। ঠিক আছে, হুম, যদি আমি বলছিলাম আসলে দুই রকম হয়, ঠিক আছে, মানে দুই রকম হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী, বাট মেইনলি আসলে স্থানাঙ্ক ব্যবস্থা চার রকম। কি কি, একটা হচ্ছে তোমার কার্তেশীয়, দুই, আরেকটা হচ্ছে পোলার, তিন নাম্বার হচ্ছে স্পেরিকাল, স্ফেরিকাল হওয়া উচিত আসলে, স্ফেরিকাল, চার নাম্বার হচ্ছে সিমেট্রিক্যাল। তো এই চারটার মধ্যে মেইনলি কার্তেশীয় আর পোলার সম্পর্কে আমরা এই ইন্টার লেভেলে জানবো। পোলারটা আসলে খুব একটা ডিটেলসে আমরা পড়ি না, মেইনলি কার্তেশীয়টাই আমরা ডিটেলসে পড়ি। পোলারটা সম্পর্কে আমরা জাস্ট একটু আইডিয়া নিব। ঠিক আছে, সো এই পর্যন্ত যা যা বলছি সবকিছু নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। স্ফেরিক্যাল ব্যাপারটা হচ্ছে আম, কিভাবে বুঝাই, মানে এটা বলতে পারো থ্রি ডাইমেনশনাল বস্তুর জন্য কার্তেশীয় ব্যবস্থা। ওকে, এভাবে আমরা বলতে পারি। আর সিমেট্রিক্যাল ব্যাপারটা হচ্ছে প্রতিসম, প্রতিসম কোনো কিছুর জন্য,
তাদের কার্তেশীয় ব্যবস্থা। প্রতিসম কিরকম? প্রতিসম হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচার বা যে কোনো একটা চিত্র যাকে তুমি যদি ২ ভাগ করো তাইলে হচ্ছে মানে একই রকম কাহিনী হয়। যেমন ধরো আমরা যদি আ এরকম একটা এরকম একটা ধরো শেপ আছে আমার। সাপোজ, ওকে? তো এটা যদি আমি ধরো y অক্ষ বরাবর চিন্তা করি, y অক্ষের সাপেক্ষে এটা প্রতিসম বা সিমেট্রিক্যাল। মানে হচ্ছে ধরো তুমি y অক্ষ বরাবর এটাকে কাটছো। কাটলে কিন্তু ২ টা সমান ক্ষেত্র তৈরি হবে। ওকে? সো এই ধরনের ক্ষেত্রে আমরা এগুলোকে সিমেট্রিক্যাল বলি। এগুলা নিয়ে স্টাডি। তো সিমেট্রিক্যাল এগুলা বলতে পারো আসলে 3 ডাইমেনশনাল যে সিমেট্রিক্যাল বা প্রতিসম ব্যাপার আছে সেগুলা নিয়ে সিমেট্রিক্যাল স্টাডি করা হয়। ওকে? আর স্ফেরিক্যালটা হচ্ছে 3 ডাইমেনশনাল যেকোনো বস্তু। যেমন আমরা এটা তো জানি 9-10 এ হয়তো পড়ছি সবাই যে x² + y² কি? a²। এটা কিসের সূত্র বা কিসের সমীকরণ? সরি, সূত্র বলতেছি। না, বৃত্ত। মূল বিন্দুগামী না। মানে এরকম একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। হ্যাঁ, কেন্দ্র হচ্ছে কি 0, 0 বিন্দুতে। এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ। আর x² + y² + z² যদি আমি তোমাকে বলি a², এটা কিসের সমীকরণ? দেখো এখানে কিন্তু ৩ টা অক্ষ চলে আসছে। x² মানে x অক্ষ, y² মানে y অক্ষ, z² মানে z অক্ষ। এটা কিসের সমীকরণ হবে তাইলে? এটা হচ্ছে ফুটবল বা গোলক। এটা হচ্ছে গোলকের সমীকরণ। সেইম কেন্দ্র কি হবে? কেন্দ্র তখন বা সেন্টার তখন হচ্ছে 0, 0, 0। ৩ টা 0 হবে কিন্তু। বুঝতেই পারতেছি কেন? কারণ যেহেতু আমি ৩ অক্ষে চলে গেছি এখানে আমার তখন কার্তেশীয়তে ৩ টা পয়েন্ট থাকবে। ঠিক আছে? ওকে? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? ঠিক আছে? তো এইগুলো নিয়ে যে স্টাডি সেগুলোকে আমরা বলি হচ্ছে স্ফেরিক্যাল পার্টে পড়ে যায়। ওকে? আচ্ছা, জাস্ট আমি একটু উদাহরণ দেয়া, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোটাও দরকার নাই। আমরা হচ্ছে কার্তেশীয় নিয়ে জানলাম। এখন আমরা একটু পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে জানবো। মেইনলি আসলে এখানেই একটু পোলার নিয়ে জানবো। পরে আসলে আর কোনো পোলারের খুব একটা কাজ নাই। সো আসি হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে? বাংলায় হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে? পোলার আছে বাট মাইয়ার স্থানাঙ্ক ব্যবস্থা নাই। ঠিক আছে? আমরা ছোটবেলায় এগুলো বলতাম। ওকে, একটু ওয়েট করি। হুম। আচ্ছা, সো উপরে আমরা খুব কিছুইও করি নাই। আমরা হচ্ছে যে যদি তোমার ABC সমরেখ হয় আমরা চাইলে কি ইউজ করতে পারি? AB = BC, সরি AB + BC = AC, এই জিনিসটা ইউজ করতে পারি। বাট ওই সমীকরণটা ইউজ করলে কি হবে? আমার কিন্তু প্রসেসটা লেংথি হয়ে যাবে। যেটা আমি একটু বুঝানোর চেষ্টা করছি। তো ওর তুলনায় আমার বেশি ভালো হয় কি? যে M(AB) = M(BC) = M(AC) দিয়ে কাজ করা। যাই হোক, আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ দেখলে একটু ক্লিয়ার হব। ওকে, তোলা হইছে? ওকে। আচ্ছা। সো আমরা যেটা বলতেছিলাম যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তফাৎ কি? আমরা যদি একটু কার্তেশীয় বা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আবার একটু হালকা রিকল করি, কি ছিল? আমরা যদি কোনো একটা পয়েন্ট P এর অবস্থান বুঝতে হয়। যেমন ধরো P এর আমি অবস্থান বললাম ২,৩। ভুজ হচ্ছে ২, কোটি হচ্ছে ৩। তাহলে ২ দিয়ে কি বুঝায়? ২ দিয়ে বুঝায় হচ্ছে এটা y অক্ষ থেকে ২ একক পরিমাণ দূরে আছে, আর কোটি দিয়ে বুঝায় x অক্ষ থেকে ৩ একক পরিমাণ দূরে আছে। তো এভাবে আমরা যদি হেঁটে, হেঁটে যাই, x অক্ষ বরাবর ২ কদম হাঁটি, y অক্ষ বরাবর ৩ কদম হাঁটি, তাইলেই আমি P পয়েন্টটা পেয়ে যাচ্ছি। ওকে? কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এভাবে আমরা কোনো একটা পয়েন্টকে খুঁজে পাই না বা এভাবে আমরা কোনো একটা পয়েন্টকে খুঁজি না। কিভাবে খুঁজি তাইলে? আমরা এই ক্ষেত্রে ২ টা অক্ষ বা ২ অক্ষের সহায়তা নিই না। আমাদের এখানে অক্ষ থাকে কেবলমাত্র ১ টা। কি অক্ষ থাকে বা কয়টা অক্ষ থাকে? ১ টা অক্ষ থাকে এবং অক্ষটা কোন ধরনের কি বলতে পারি না বা অক্ষটা কোন সরল রেখা হয় না। এটা হয় কি রশ্মি। রশ্মি আর সরল রেখার মধ্যে তফাৎ তো সবাই জানি। রশ্মি আর সরল রেখার তফাৎ কি? কেউ একজন? না, উল্টা বলছো আসলে। স অনির্দিষ্ট, ইয়েস। মানে হচ্ছে তোমার সরল রেখা যেকোনো রেখা যেটা ২ দিক দিয়ে বিস্তৃত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সরল রেখা।
আর রশ্মির হচ্ছে একটা বিন্দু নির্দিষ্ট। আর রেখাংশের হচ্ছে ২ টা বিন্দু নির্দিষ্ট। ঠিক আছে? যেমন ধরো সরলরেখা থেকে আমি একটা পার্ট যদি কেটে নিই, এটা হয়ে যাবে আমার রেখাংশ। ওকে? আর রশ্মির হচ্ছে কি? একটা বিন্দু নির্দিষ্ট, আরেকটা বিন্দু অনির্দিষ্ট। ওকে? সো আমরা হচ্ছে একটা অক্ষ নেই যেটা আসলে কিন্তু কি না সরলরেখা না, এটা একটা রশ্মি। এবং ওর সাপেক্ষে বা বলতে পারো এই 0 বিন্দু আর OX রশ্মি সাপেক্ষে আমরা যেকোনো একটা পয়েন্টের অবস্থান বের করি। সেটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে? তো এই যে OX এটাকে আমরা বলি হচ্ছে যে কোনো নির্দিষ্ট রশ্মি। মানে হচ্ছে এটা ফিক্সড রশ্মি হইতে হবে তোমার। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেমন x অক্ষ y অক্ষ ২ টা ফিক্সড রেখা হইতে হয়। ওকে? সেম ভাবে এটাও একটা নির্দিষ্ট রশ্মি এই স্থানাঙ্ক ব্যবস্থার জন্য। এবং এর মধ্যে আমার এই ও বিন্দু এটাকে বলা হয় হচ্ছে মেরুবিন্দু। কি বলা হয়? মেরুবিন্দু, যার ইংলিশ হচ্ছে পোল। ইংলিশ কি? পোল। ওকে? এবং এই যে তোমার রশ্মিটা, এইটাকে নির্দিষ্ট রশ্মিও বলা হয়। আবার এটা যেহেতু এই মেরুবিন্দু থেকে বেরোচ্ছে, এটাকে কি বলা হয়? মেরু রেখাও বলা হয়। ঠিক আছে? এটাকে কি বলা হয়? মেরু রেখা বলা হয়। আবার দেখো, আরেকটু ব্যাখ্যায় যাই তাইলে আমরা বুঝবো। সো আমার এখানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে কাজ করে? কাজ করে হচ্ছে এইটা নির্দিষ্ট রেখা বা মেরু রেখা। ঠিক আছে? এই মেরু রেখার সাপেক্ষে যেকোনো একটা ঘূর্ণায়মান রশ্মি থাকে। কি থাকে একটা? ঘূর্ণায়মান রশ্মি থাকে। অনেকটা ত্রিকোণমিতির মতো কিন্তু। ঠিক আছে? কিন্তু ত্রিকোণমিতি কিন্তু ঘূর্ণায়মান রশ্মিটা চাইলে তোমার ঘড়ির কাঁটার দিকে বিপরীতে অনেক জায়গায় ঘুরতে পারে। এখানেও আসলে সেম ভাবেই ঘুরতে পারে। বাট এখানে একটা ডিসট্যান্সেরও কাহিনী আছে। তো আচ্ছা আমরা একটু ধাপে, ধাপে বুঝি। তো কি বললাম? যে আমার এখানে এই মেরু রেখার সাপেক্ষে একটা কি থাকে? ঘূর্ণায়মান রেখা বা ঘূর্ণায়মান রশ্মি থাকে। ওকে? যেটা কি করতে পারে? মেরু রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে পারে, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে। তো ত্রিকোণমিতিতে আমরা যেভাবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে প্লাস অ্যাঙ্গেল ধরতাম, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস অ্যাঙ্গেল ধরতাম, এখানেও কিন্তু সেম কাহিনী। ঠিক আছে? এখানেও ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তোমার হচ্ছে ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ধনাত্মক কোণ হবে। ওকে? আর হচ্ছে ধরো এই যে এই রেখার ডিসটেন্সটা বা যে রেখাটা ঘুরতেছে ঘূর্ণায়মান রশ্মি বা ঘূর্ণায়মান রেখা, সেই রেখার ডিসটেন্সটা হচ্ছে r। ওকে? তো ধরো আমার দৈর্ঘ্যের একটা রেখা যেটা কি ছিল? এই আদি রশ্মির উপরে ছিল। বা বলতে পারি, সরি, আদি রশ্মি বলতেছি, মেরু রেখার উপরে ছিল। সেই মেরু রেখা থেকে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে কত কোণ পরিমাণ? থিটা কোণ পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে, এবং সেটা ধরো একটা নতুন পি পজিশনে আসছে। তাহলে সেই পি বিন্দুর আমরা স্থানাঙ্ক বলবো হচ্ছে r, থিটা। বুঝতে পারছি কিনা? সো এটা হচ্ছে আমার পোলার কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী যেকোনো কিছুর স্থানাঙ্ক r, থিটা। যেখানে rটা কি হবে? আমার মেরুবিন্দু বা মূলবিন্দু, এখানে আসলে মূলবিন্দু আমরা বলি না, মেরুবিন্দুই বলি। মেরুবিন্দু থেকে সেই পি বিন্দুর দূরত্ব হচ্ছে r, আর থিটা হচ্ছে মেরু রেখা থেকে সেটা কত পরিমাণ কোণ তৈরি করছে। এতটুকু কি সবাই ক্লিয়ার কিনা? বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকতে পারে, আমি ভুলে গেছি। 9-10 কবে পার করছি? ঠিক আছে? হইতে পারে, বা করানো যেত হইতে পারে। ঠিক আছে? এতটুকু সম্পর্কে কোনো ক্লিয়ার মানে জিজ্ঞাসা আছে? ঠিক আছে? নাই। তো দেখো, আমার ধরো আরেকটা কোনো আমার রেখা আছে সাপোজ। আরেকটা রেখা থাকতে পারে না? সরি। আরেকটা ধরো একটা রেখা আছে। ওকে? তো এই রেখাটা ধরো আমার সরি, বারবার আদি রেখা বলতেছি। মেরু রেখা থেকে আমার ধরো সাপোজ θ1 পরিমাণ ঘুরছে, আর এটার ডিসট্যান্সটা ধরো সাপোজ r1 পরিমাণ। তাহলে এখানে যদি আমার কিউ পয়েন্ট থাকে, তাহলে কিউ পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? r1, θ1। ঠিক আছে? তো সবগুলা রেখা বিবেচনা করা হয় কি? যে এটা এই যে মেরু রেখা সেখান থেকেই উৎপত্তি হইছে, তাই না? বিবেচনা করা হচ্ছে কি যে এই সবগুলা রেখাই আমার কি ছিল? এই মেরু রেখার উপরে ছিল। এবং এখান থেকে এটা হয়তো থিটা পরিমাণ কোণ করছে, এটা হয়তো θ1 পরিমাণ কোণ করছে, অথবা হয়তো θ3 পরিমাণ কোণ করছে, করে তারপর নতুন একটা পজিশনে গেছে। তাহলে এজন্য এই যে নির্দিষ্ট রশ্মি বা মেরু রেখা, সেটাকে কিন্তু আদি রেখাও বলা হয়। কি বলা হয়? আদি রেখা বা ইনিশিয়াল লাইনও বলা হয়। বুঝতে পারছি কেন ইনিশিয়াল লাইন বলা হয়? কারণ আমরা এখানে বিবেচনাই করে নিচ্ছি যে সব রেখা এই OX থেকেই তৈরি হয়েছে। ঠিক আছে?
ওকে? সো এটাকে কি বলা হয়? আদি রেখাও বলা হয়। এখন আমরা আসি আর থিটার ব্যাপারে। এই যে পি পয়েন্ট আর কমা থিটা, এখানে আর কে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাসার্ধ ভেক্টর। মেইনলি বলা হয় ব্যাসার্ধ ভেক্টর বা হচ্ছে রেডিয়াস ভেক্টর। এখন কেন এটাকে ভেক্টর বলা হয় সেটা আমার জানা নাই। ঠিক আছে? এটা যদি তোমরা জেনে থাকো একটু বইলো সামনে, সমস্যা নেই। বাট এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। আর এই যে থিটা, এটাকে বলা হয় ভেক্টর কোণ। থিটাকে কি বলা হয়? ভেক্টর কোণ বা ভেক্টর অ্যাঙ্গেল। না, এখানে মানে ঐরকম কোনো সাইন দিতে হবে না, না। মানে জিনিসটা হচ্ছে এটা আমরা বলি। আ হয়তো যেহেতু তোমার r এর সাথে অ্যাঙ্গেল, মানে এই r ডিসট্যান্স এর অ্যাঙ্গেলটা বুঝায়। এজন্য হয়তো ভেক্টর অ্যাঙ্গেল বলে। বাট এটার এক্সাক্ট কারণ আমি জানি না। আমি দেখছি মানে এটাকে বলা হয় ভেক্টর কোণ। হইতে পারে সাপোজ। হ্যাঁ, হইতে পারে সেটাও। বলতে পারতেছি না আমি। হইতে পারে, হ্যাঁ। যেহেতু এখানে থিটার একটা ব্যাপার আছে। হ্যাঁ, একটা ভালো কথা বলছে যে, এখানে যেহেতু আমার থিটার একটা ব্যাপার আছে, সো এজন্য বলা হইতে পারে। হ্যাঁ, এটাও ভালো কথা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মাঝে, মাঝে প্রশ্ন আসে মেরুবিন্দু বা পোলের স্থানাঙ্কটা কি হবে? ঠিক আছে? মেরুবিন্দুর স্থানাঙ্ক কি হয়? দেখো, মেরুবিন্দুর ডিসট্যান্স যদি আমি O থেকে চিন্তা করি, মানে এখানে যে আমার ডিসট্যান্স গুলা, যতগুলা ডিসট্যান্স আমি কাউন্ট করতেছি সেটা কিন্তু O পয়েন্ট থেকেই। তাহলে O পয়েন্ট থেকে O এর ডিসট্যান্স কত? অবভিয়াসলি 0 হবে। ঠিক আছে? আর হচ্ছে ও পয়েন্ট সেই পয়েন্টের সাথে কত কোণ করবে? অবশ্যই 0 ডিগ্রি কোণ। ঠিক আছে? তাহলে মেরুবিন্দু বা পোলের স্থানাঙ্ক কি হয়? 0, 0 ডিগ্রি। ওকে? আচ্ছা। আর এটা তো আমরা বলছি যে এখানে যদি ও এক্স এর সাথে কোনো কিছু ঘড়ির কাঁটার দিকে কোণ করে তাহলে এটা ঋণাত্মক কোণ হবে। ঘড়ির কাঁটার বিপরীতে ক্রিয়া করে বা বিপরীতে কোণ তৈরি করে তাহলে হচ্ছে ধনাত্মক কোণ হবে। যেভাবে আমরা ত্রিকোণমিতিতে পড়তাম। ঠিক আছে? আচ্ছা। সো আ এই তো মোটামুটি। আর তেমন কোনো কথাবার্তা নাই এখানে। ঠিক আছে? সো আচ্ছা, ভেক্টর অ্যাঙ্গেল কি আমরা ডিগ্রিতে দিব নাকি রেডিয়ানে দিব? তো জিনিসটা হচ্ছে এটা প্রশ্নে যেভাবে থাকে। ঠিক আছে? প্রশ্ন যদি ডিগ্রিতে দেয় তুমিও ডিগ্রিতেই দিবা। রেডিয়ানে থাকলে রেডিয়ানে দিবা। এটার তেমন কোনো আহামরি বিষয় না। ওকে? মেইনলি রেডিয়ানে আমরা বেশি কাজ করি। ঠিক আছে? বা ডিগ্রিতেও দেয়া থাকতে পারে। ওকে? ঠিক আছে? সো আমরা হচ্ছে ও হ্যাঁ, বুঝতে পারছি। মানে মেইনলি আমরা 0, 0 আমি যেখানেই দেখছি সেখানে হচ্ছে 0, 0 ডিগ্রি সচরাচর থাকে। ওকে? মানে মেইনলি এটাও হইতে পারে কারণ হচ্ছে এগুলার এমসিকিউ তে দেখি আরকি যে মেরুবিন্দুর স্থানাঙ্ক নিচের কোনটি। তাইলে মেক্সিমাম কেসই থাকে হচ্ছে 0, 0 আর এটা থাকে 0, 0 ডিগ্রি। মেক্সিমাম মানুষ যে কাজটা করে তারা হচ্ছে এটা দাগায় দিয়ে আসে। ঠিক আছে? এটা কিন্তু আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার জন্য। 0, 0 দুইটাই টাই ডিসট্যান্স বুঝাচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা ডিসট্যান্স, একটা কোণ বুঝাচ্ছে। তাইলে আমার এটা হবে আসলে কারেক্ট অ্যান্সার। ব্যাপারটা বুঝাতে পারছি? ঠিক আছে? এখন ধরো 0 ডিগ্রি না দিয়ে 0 রেডিয়ানও দিতে পারে। ছোট সি আকারে। সেটাই কি হবে তাহলে আমার পোল বা মূলবিন্দু বা মেরুবিন্দু। ঠিক আছে? তো আ আমাদের আপাতত এতটুক থাক। আমরা হচ্ছে একটা ব্রেক দেই। নামাজ